সুধী মণ্ডলী, আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আশা করি সকলেই সুস্থ থাকতে চেষ্টা করছেন। সুস্থতার গোপন কথা আমরা জানাব। সুধী মণ্ডলী, কণ্ঠ মানব জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সম্পদ। আপনার কণ্ঠ যদি সুন্দর না থাকে, আপনার সারা জীবনের যে সাধনা, সেই সাধনা অনেকটাই মাটি হয়ে যেতে পারে। সুধী মণ্ডলী, এই কণ্ঠের জাদুতে আমরা করেছি এই পৃথিবী জয়। এই কণ্ঠ দিয়ে আমরা কেউ সঙ্গীত শিল্পী, কণ্ঠ দিয়ে আমরা কেউ নাট্যশিল্পী, এই কণ্ঠ দিয়ে আমরা কেউ রেডিও জকি, এই কণ্ঠের মাধুর্যে আমরা কেউ রাজনীতিবিদ। অতএব কণ্ঠ যে এত গুরুত্বপূর্ণ, অথচ আমরা কিন্তু এই কণ্ঠ নিয়ে কোনো চিন্তাই করি না। অথচ এই কণ্ঠ নিয়ে কাজ করার জন্য আমাদের দেশে অনেক পোস্ট গ্র্যাজুয়েট ডক্টর, তারা রিসার্চ করছে, তারা কাজ করছে এবং চিকিৎসা দিয়ে ভালো করছে। সুধী মণ্ডলী, আজ আমাদের সাথে এই কণ্ঠ নিয়ে কথা বলবেন এবং এই কণ্ঠের মাধুর্য এবং চিকিৎসা নিয়ে কথা বলবেন। আমাদের সাথে আছেন ডক্টর জাহান তারিক ভূঁইয়া। তিনি MCPS ENT, MS ENT, হেড নেক সার্জন। তিনি আমাদের সাথে কণ্ঠনালী এবং কণ্ঠের মাধুর্য, সেই সাথে থাইরয়েড ক্যান্সার এবং থাইরয়েডের বিষয়গুলি নিয়ে আমাদের সাথে আজকে বিস্তর আলোচনা করবেন ডক্টর জাহিন তারিক। ষড়যন্ত্রের যে গুরুত্ব, আমাদের দেহের যে অংশগুলো আছে আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ষড়যন্ত্র, যেটা দিয়ে আমাদের ভাব প্রকাশ করি, মনের ভাব প্রকাশ করা, কথা বলা, আমাদের সামাজিক জীবন, পারিবারিক, প্রাত্যহিক, ব্যক্তিগত প্রত্যেকটা অংশে এই ষড়যন্ত্র ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কিভাবে? আমি যখনই আমার কোনো কিছু প্রকাশ করতে যাচ্ছি, তখনই আমার এই ষড়যন্ত্র ব্যবহার হচ্ছে। এই ষড়যন্ত্র আমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের যত্ন নেওয়া, এই সম্পদকে রক্ষা করা, এটা আমাদের সবার দায়িত্ব। এবং এই ষড়যন্ত্রকে সুস্থ রাখার বেশ কিছু নিয়ম আছে। আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই যে স্বরের যে যন্ত্র, এটা যে অনেকে আছে ভেঙে যায়, এটা ভাঙার কারণটা কি? আমাদের ষড়যন্ত্রের দুটো নালী আছে, যেগুলোকে আমরা কণ্ঠনালী বলি। এই কণ্ঠনালীগুলো প্রত্যেকটার কিন্তু একটা স্বাভাবিক ছন্দ আছে, যে দুইটা যখন একসাথে মিলিত হয় তখন আমরা কথাটা বলতে পারি। এই যে কথাটা বলতে পারি, এই বাতাসটা কিন্তু আসে হচ্ছে আমাদের লাংস থেকে। এই লাংসের সাথে বাতাসের প্রকম্পনে কিন্তু আমাদের কথা এত শ্রুতিমধুর হচ্ছে। যখন এই কণ্ঠনালীতে কোনো সমস্যা হয়, তখনই কিন্তু আমাদের গলার স্বর বসে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কি কি কারণে হতে পারে? আমাদের এই যে এখন যে উইন্টার সিজন বা এই যে শীতকাল, এই শীতকালে কিন্তু বাতাসের আর্দ্রতা অনেক কম থাকে। বাতাসের আর্দ্রতা কম থাকার কারণে কি হয়, আমাদের কোষগুলো শুকিয়ে যায়। ওইখানে বিভিন্ন রকমের কমন কোল্ড, সর্দি, অ্যালার্জি এবং প্রদাহ হতে পারে। যখনই প্রদাহ হচ্ছে, তখনই কিন্তু গলার স্বরটা বসে যেতে পারে। কেউ যদি উচ্চ স্বরে বেশি দিন কথা বলে, যেমন যারা সঙ্গীত শিল্পী, যারা মঞ্চ করেন, যারা পলিটিশিয়ান, যারা হিফজ করেন, যারা স্কুলের টিচার, যারা শিক্ষক, বিভিন্ন পেশাজীবী যে মানুষ, যারা উচ্চ স্বরে কণ্ঠস্বর প্রতিনিয়ত বলতে অভ্যস্ত, এবং বিভিন্ন ফ্যামিলিতে যাদের অনেকগুলো বাচ্চা থাকে, ওই মাদেরও কিন্তু অনেক সময় উচ্চস্বরে প্রতিনিয়ত কথা বলতে হচ্ছে। এই যে উচ্চস্বরে প্রতিনিয়ত কথা বলা, এটাকে আমরা বলি যে ভয়েস অ্যাবিউজ। যে আমার যে কণ্ঠনালীর যে স্বাভাবিক ছন্দ আছে, সেটা কিন্তু আমি মেনটেন করতে পারছি না। এই ছন্দটা মেনটেন করতে না পারার কারণে কি হচ্ছে, আমার কণ্ঠনালীতে পলিপ হতে পারে, আমার কণ্ঠনালীতে নোডিউল হতে পারে, কণ্ঠনালীতে সিস্ট হতে পারে, এবং আরও কিছু কারণ আছে যে কারণে গলার স্বরটা বসে যেতে পারে। সেটা কি? যেমন কারো যদি গলায় ক্যান্সার হতে পারে, যেটা ষড়যন্ত্রের ক্যান্সার আমরা বলি, এবং কারো যদি ওইখানে স্নায়ুটা যদি কোনো ইনফেকশনের কারণে প্যারালাইসিস হয়ে যায়, বা কোনো সার্জারির জন্য প্যারালাইসিস হয়, বা কোনো ভাইরাস ইনফেকশনের জন্য হতে পারে। এবং আরেকটা কারণে গলার স্বর বসে যায়, সেটা হচ্ছে থাইরয়েড হরমোন। কারোর শরীরে যদি থাইরয়েড হরমোনটা কমে যায়, তার গলার স্বরও কিন্তু বসে যেতে পারে। এই কারণগুলোর জন্যই কিন্তু আমরা আমাদের রোগীদেরকে যখন দেখি, আমরা যখন তাদেরকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখি, তখন দেখি যে বেশিরভাগ সময় এই কারণগুলোই আমরা পাই। একটা হচ্ছে কণ্ঠস্বর এই যে বসে গেল, আমরা আলোচনা করলাম। আরেকটা হচ্ছে কণ্ঠ হারানো। কণ্ঠ হারানো মানে হচ্ছে তার মুখ দিয়ে কোনো কথা উচ্চারিত হচ্ছে না বা কথা আসছে না। এটা কারণ হচ্ছে
আমাদের এই যে কথা বলছি, আমরা কার সাথে কি কথা বলবো, এই পুরো জিনিসটা কিন্তু আমাদের ব্রেইন কন্ট্রোল করে। কারো যদি ব্রেইনের ওই অংশটা নষ্ট হয়ে যায়, যেটাকে আমরা স্ট্রোক বলি, বা তার নিউরোলজিক্যাল কোনো রোগ থাকে, তখনই কিন্তু একটা মানুষের নিঃশব্দ হয়ে যাওয়া বা বাক শক্তি হারানো এই সমস্যা হতে পারে। আর কি কারণ হতে পারে? জন্মগতভাবে হতে পারে। 3 নাম্বার যেটা আমরা পাই সেটা হচ্ছে যে যারা জন্মগতভাবে হচ্ছে কানে শুনে না, কারণ আমরা কিন্তু আগে শুনি তারপর শিখি। এই জন্যে আমরা কেউ বাংলা ভাষায় কথা বলি, কেউ ইংরেজিতে কথা বলি, কেউ হচ্ছে কোরিয়ান ভাষায় কথা বলি। তাহলে কেন এরকম হচ্ছে? যেহেতু আমরা যেটা শুনে অভ্যস্ত সেটা। কেউ যদি ছোটবেলা থেকে কানে না শুনে, তাহলে কিন্তু তার বাকশক্তি, যেটা নিঃশব্দ হওয়া বা কথা বলা, এই জিনিসটা তার ডেভেলপমেন্ট হয় না। এই প্রত্যেকটা রোগের কিন্তু হোম রেমেডি আছে। একটা হচ্ছে যে ছন্দে কথা বলা, যে আমি উচ্চস্বরে কথা বলবো না, আমি যে কথাটা বলছি, যেমন যারা শিক্ষক, ওনারা যদি ক্লাসে 5 মিনিট পড়ান, তাহলে হচ্ছে উনি 1 মিনিট ব্রেক দিবেন। যারা হিফজ করেন, ওরা যদি 10 মিনিট উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করে, তাহলে 1 থেকে 2 মিনিট ব্রেক দিবেন, আবার উচ্চস্বরে তেলাওয়াত করা শুরু করবেন। যারা শিল্পী, যারা কনসার্টে গান করেন, যারা পলিটিশিয়ান গান করেন, ওরা হচ্ছে গানের মাঝখানে অল্প অল্প করে ব্রেক দিবেন। এটা হলো 1 নাম্বার। 2 হচ্ছে, যেহেতু গলাটা আমার শুকিয়ে যাচ্ছে, গলাটাকে ভেজা রাখা, এই জন্য পরিমিত পরিমাণে পানি পান করা। 3 নাম্বার হচ্ছে ধূমপান না করা। আমরা যে পেশাজীবী মানুষগুলো কথা বলছি, তাদের মধ্যে যদি কেউ ধূমপান করে থাকেন, অবশ্যই সেটা পরিহার করা। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, গলা পরিষ্কার করতে চাওয়া। সেটা কি? যে আমরা অনেক সময় এরকম করে গলাটা পরিষ্কার করতে চাই। এটা খুবই খুবই আমি বলবো যে ক্ষতিকর আমাদের যে কণ্ঠনালীর জন্য। কেন ক্ষতিকর? যে আমরা যখন কোনো প্রোগ্রাম শুরু করি বা কারোর সাথে কথা বলতে চাই বা গলাটা পরিষ্কার করতে চাই, তখন কি হয়, আমাদের কণ্ঠনালীটার যে স্বাভাবিক ছন্দ থাকে, তখন কিন্তু এটা এরকম থাকে না। আমি যখন গলাটা পরিষ্কার করতে যাব, তখন ঠিক এটা এরকম করে কাঁপতে থাকে, এবং তখন এখানে আমরা বলি যে ছোট ছোট যে রক্তনালীগুলো আছে, সেগুলো ইনজুরি হতে পারে, এবং এখান থেকে দেখা যায় তার কণ্ঠস্বরটা বসে যেতে পারে। যে আমরা যে বিভিন্ন রকমের ম্যানথল পাওয়া যায়, এই ম্যানথলের ভাবটা নেওয়া, এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়া। আমরা যখন এই হোম রেমেডি বা ঘরোয়া চিকিৎসাটা করলাম, তখনও দেখা যায় যে অনেকের কিন্তু গলার স্বরটা ঠিক হচ্ছে না। যখন আমরা দেখবো যে 1 সপ্তাহ 2 সপ্তাহ আমরা হোম রেমেডি বা ঘরোয়া চিকিৎসা করার পরও আমরা ভালো হচ্ছি না, তখন অবশ্যই একজন ইএনটি বিশেষজ্ঞ বা একজন যিনি ল্যারিঙ্গোলজিস্ট, তার পরামর্শ নেওয়া। খুব সম্পূরক প্রশ্ন, সেটা হচ্ছে যে যে গরম পানি দিয়ে গড়গড়া করে, একজন ডক্টর হিসেবে এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এটার উত্তরে আমি বলবো যে এটা খুব উপকারী জিনিস। কখন? এটা হচ্ছে যাদের আমাদের এই যে শীতের সময়ে বা যখন সিজন চেঞ্জ হয়, তখন তার গলাটা শুকিয়ে যায়। গলায় যখন সর্দি হয়, গলা যখন ব্যথা হয়, তখন আমরা এটাকে বলি যে ফ্যারিঞ্জাইটিস মেডিকেলের ভাষায়। কারো যদি গলা ব্যথা থাকে, গলাটা ভারবার থাকে, তার খেতে কষ্ট হয়, তখন দেখা যায় যে এগুলো যেহেতু ভাইরাসের জন্য হচ্ছে বা ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে, এই ইনফেকশনগুলো অনেক সময় আমাদের একটু নিচে গেলেই হচ্ছে কণ্ঠনালী বা স্বরযন্ত্রকে আক্রমণ করছে, তখন কিন্তু আমাদের কণ্ঠস্বর কিন্তু বসে যেতে পারে। যারা এই ধরনের সমস্যায়, যে শীতকালীন সমস্যা ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু গড়গড়াটা খুবই উপকারী। কেন উপকারী? কারণ এই যে তারা কুসুম গরম লবণ পানি দিয়ে যে গড়গড়া করছেন, তার মুখটা পরিষ্কার হচ্ছে, আমাদের মুখে যে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার যে লোডটা আছে সেটা কমে যাচ্ছে, ফলে তার প্রদাহটা কমে যাচ্ছে, প্রদাহটা প্রশমিত হচ্ছে, এবং ওনার দ্রুত সেরে ওঠার একটা সম্ভাবনা বেড়ে যাচ্ছে। একটু আগে বলছিলেন যে স্টিম ইনহেলার, যে অন্তত অনেক গরম ভাপ নেয়, তো আপনার গড়গড়া বা স্টিম ইনহেলার, এই দুইটার একটার সম্পূরক নাকি না আলাদা কোনো? দুইটাই সম্পূরক। ভাপটা নিলে যেটা হয়, গড়গড়াটা করলে এটা হচ্ছে আমাদের গলার পিছন পর্যন্ত যায়, কিন্তু আমাদের কণ্ঠনালীটা আরেকটু নিচে থাকে। এই জন্য যখন আমরা ভাপটা নিতে যাই, তখন হচ্ছে যে এই ভাপটা বাতাসটা কণ্ঠনালী পর্যন্ত যায়, ফলে কণ্ঠনালীর সমস্যার জন্য ভাপটা বেশি উপকারী, যেটা হচ্ছে কণ্ঠনালীকে ভেজা রাখে, আমাদেরকে কথা বলতে সুবিধা হয়। আরেকটা জানতে যাওয়ার ছিল, সেটা হচ্ছে কণ্ঠনালীর সাথে
নাকের সম্পর্কটা কেমন? কণ্ঠনালীর সাথে নাকের সম্পর্কটা আমরা এতদিন বুঝতে পারতাম না, কিন্তু বর্তমান সময়ে যে রিসার্চ এবং যে গবেষণাগুলো আসছে দেখা যাচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের নাক বন্ধ থাকে, যাদের সাইনাসের সমস্যা আছে, সাইনাসে ইনফেকশন আছে, নাকে পলিপ আছে, নাকে যদি কারো টিউমার থাকে, নাকটা যদি তার হাড় বাঁকা থাকে, নাকে বন্ধ থাকে, তাহলে কি হচ্ছে, নাকে তার ইনফেকশন হতে পারে। এই ইনফেকশনের জন্য তার যে পুঁজ বা যে রসটা আছে নাকে, সেটা কিন্তু গড়গড়িয়ে একদম গলার নিচ পর্যন্ত যেতে পারে। ওই ধরনের রোগীদেরও কিন্তু গলা স্বরটা বসে যেতে পারে। এবং যাদের এই যে নাকটা বন্ধ থাকছে, আমরা বলি যে নাকে বেজে কথা বলা, এটা কিন্তু হতে পারে, যেটাকে নেজাল ভয়েস বলে। তাহলে তারও কিন্তু কণ্ঠের একটা পরিবর্তন হতে পারে, যে নাকের মধ্যে বাঁশি বাজিয়ে কথা বলা যেরকম, তার কণ্ঠস্বর কিন্তু ওরকম পরিবর্তন হয়ে যেতে পারে। আমরা যখন অনেক সময় রোগীদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখছি যে তার কণ্ঠনালীতে কোনো সমস্যা নেই, কিন্তু তার কণ্ঠস্বরে পরিবর্তন আছে, তখন কিন্তু আমরা অবশ্যই তার নাকটা আগে দেখে নিই যে তার নাকের ভিতরে কোনো রকমের পলিপ, টিউমার, ইনফেকশন, সাইনোসাইটিস, হাড় বাঁকা অথবা কোনো রকমের খারাপ কিছু যেমন ক্যান্সার আছে কিনা। আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ল্যারিঞ্জিয়াল কার্সিনোমা, যেটা এইটা সম্পর্কে যদি কিছু বলতেন। এটা আমাদের নাক কান গলার ক্যান্সারের একটা গুরুত্বপূর্ণ অংশ। এবং আপনি দেখেন এই ষড়যন্ত্রটা এমন একটা জায়গা, এটা দিয়ে আমরা কথা বলি, আমরা শ্বাস নেই, এবং এটা আমাদের খাদ্যনালী ঠিক সামনে আছে। এই ক্যান্সারগুলো সাধারণত যারা ধূমপান করেন, যারা অ্যালকোহল, যারা বিভিন্ন রকমের পান, তামাক, জর্দা এসব অভ্যাস থাকে, তাদের কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বিশেষ করে যাদের বয়স 60 বা তার বেশি। এই বয়সের যারা দীর্ঘদিন ধরে, আমরা যখন দেখি আমাদের যে বিভিন্ন গবেষণাগুলো আছে, দীর্ঘদিন ধরে যখন মানুষ হচ্ছে ধূমপান করছে, তখনই কিন্তু তার এই ক্যান্সারগুলো হচ্ছে। কণ্ঠনালীতে বা আমাদের স্বরযন্ত্রে যদি কোনো ক্ষত বা কোনো আলসার হয়, তখন আমরা এটা খুবই গুরুত্ব সহকারে দেখি, এবং বেশিরভাগ সময় দেখি যে এই রোগীগুলো ল্যারিঞ্জিয়াল ক্যান্সারে ভুগছেন। এই ল্যারিঞ্জিয়াল ক্যান্সার যে হলো, এটা আসলে আমরা কিভাবে বুঝি? ল্যারিঞ্জিয়াল ক্যান্সার বা স্বরযন্ত্রের ক্যান্সার বোঝার অনেকগুলো লক্ষণ আছে। রোগীদের যখন কিছু উপসর্গ আমাদেরকে এসে বলে, যেমন তার কণ্ঠস্বরটা হঠাৎ করে পরিবর্তন হয়ে যাওয়া এবং এটা ধীরে ধীরে খারাপের দিকে যাওয়া, তার কথা বলতে অনেক বেশি শক্তি দেওয়া, কথা বলতে বলতে ক্লান্ত হয়ে যাওয়া, এবং গলা ব্যথা হওয়া, গলার মধ্যে কোনো রকমের ফুলা বা টিউমার যদি থাকে, এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ, তার যদি শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এই লক্ষণগুলো যখন থাকে, তখন আমরা ধরেই নিই যে তার গলায় বোধহয় কোনো ক্যান্সার হয়েছে, যেটাকে আমরা স্বরযন্ত্রের ক্যান্সার অথবা ল্যারিঞ্জিয়াল ক্যান্সার বলে থাকি। এই ক্যান্সার রোগীগুলো যখন আসে, তখন কিন্তু আমরা প্রাথমিকভাবে অনেক পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে তারপরে হচ্ছে তার ট্রিটমেন্টটা আমরা প্ল্যান করি। কি পরীক্ষা? তার কিছু রস পরীক্ষা করি, মাংস পরীক্ষা করি, তাকে কিছু হয়তো আমরা যে সিটি স্ক্যান, এমআরআই আছে, সেই পরীক্ষাগুলো করে রোগ নির্ণয় করে কিন্তু আমরা চিকিৎসাটা নির্ধারণ করি। এই ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিক থেকে শেষ ধাপ পর্যন্ত প্রত্যেকটা ধাপেই কিন্তু অপারেশন করার সুযোগ আছে। এই অপারেশন বা সার্জারির পাশাপাশি যে চিকিৎসাগুলো এই রোগীদের ক্ষেত্রে খুবই জরুরি, সেটা হচ্ছে রেডিওথেরাপি। কিছু কিছু রোগীর ক্ষেত্রে কেমোথেরাপিও লাগতে পারে। এটা সাধারণত একটা মাল্টিডিসিপ্লিনারি, যে কয়েকটা ডিপার্টমেন্ট মিলে আমরা ডিসিশন নিয়ে থাকি। যেমন যারা অঙ্কোলজি, রেডিয়েশন অঙ্কোলজিতে কাজ করেন, আমাদের ইএনটি স্পেশালিস্ট, প্যাথোলজিস্ট এবং হচ্ছে যারা রেডিওলজিস্ট, আমরা বেশ কিছু ডিপার্টমেন্ট একসাথে বসে সাধারণত এই টিউমার চিকিৎসা বা ক্যান্সার চিকিৎসায় প্ল্যান করে থাকি, যে তার কি চিকিৎসা করলে, কি ট্রিটমেন্টটা দিলে রোগী সবচেয়ে বেশি বেনিফিটেড হবে। আপনার যাদের এয়ারওয়ে ডিজিজ বা হাঁপানি যাদের আছে, অথবা সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যাদের আছে, তাদের কি কণ্ঠের সাথে কোনো রিলেশন আছে? তাদের কি কণ্ঠ ভাঙার সম্ভাবনা বেশি থাকে? এটা হ্যাঁ, অবশ্যই আছে। কেন আছে? যাদের অ্যাজমার সমস্যা বা হাঁপানির সমস্যা, এটাকে আমরা
তাদের দেখা যায় যে কিছু অ্যালার্জিজনিত সমস্যা থাকে। যাদের অ্যালার্জিজনিত সমস্যা থাকে তাদের কিন্তু অনেক সময় নাকে পলিপ হতে পারে, গলায় ঠান্ডা খুসখুসে কাশি থাকতে পারে, তার গলা স্বর বসে যেতে পারে, এবং একটা সময় দেখা যায় যে তার কণ্ঠনালীতে অনেক সময় বিভিন্ন রকমের পলিপ বা নোডিউল দেখা দিতে পারে। তবে এটার সংখ্যা খুবই খুবই কম। আচ্ছা, আরেকটা সার্জারি আছে মাইক্রো ল্যারিঞ্জুয়াল সার্জারি, এটা কি লেজার দিয়ে করা যায়? হ্যাঁ, মাইক্রো ল্যারিঞ্জিয়াল সার্জারি এটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা বিশদভাবে বলতে পারলে খুব ভালো হয়। ল্যারিংসের সার্জারিগুলো, কণ্ঠনালীটা খুবই সূক্ষ্ম একটা আমাদের অর্গান, বা আমরা যদি বলি স্ট্রাকচার, বা আমাদের ষড়যন্ত্রের একটা অংশ। এই সূক্ষ্ম অংশে যখন পলিপ বা টিউমারগুলো থাকে, এগুলো খুব ছোট ছোট থাকে, যেটা আমরা অনেক সময় খালি চোখে দেখলে যতটুকু না বুঝতে পারি, সেটা মাইক্রোস্কোপ দিয়ে যদি আমরা দেখি, যেটা অত্যন্ত মূল্যবান একটা মাইক্রোস্কোপ, যেটা দূর থেকে আমরা পলিপ, নোডিউল বা ক্যান্সারগুলো দেখতে পাই, তাহলে মাইক্রোস্কোপ দিয়ে যদি আমরা এটা অনেক বেশি বিবর্ধিত বা ম্যাগনিফাই করে আমরা দেখি, এই মাইক্রোস্কোপ দিয়ে যখন এই সার্জারিগুলোকে আমরা করি, সেটাকে মাইক্রোল্যারিঞ্জিয়াল সার্জারি বলে। এখন এই পলিপ নোডিউলগুলো যখন কণ্ঠনালীতে থাকে, সেটা সাধারণত নর্মাল যে কনভেনশনাল পদ্ধতি আছে বা ট্রেডিশনাল যে মেথডগুলো আছে, এই পদ্ধতিগুলো থেকে লেজার পদ্ধতিটা আধুনিক। এবং এই পলিপ, নোডিউল এবং আর্লি স্টেজ বা শুরুর দিকে যে ক্যান্সারগুলো, এগুলো কিন্তু বাংলাদেশে বেশ কিছু সেন্টারে লেজার দিয়ে করা হয়, এবং একটু ব্যয়বহুল নর্মাল প্রচলিত পদ্ধতিগুলো থেকে, কিন্তু এটা বাংলাদেশে হয়, এবং এই লেজার সার্জারিগুলো কিন্তু বাংলাদেশের বিশ্বমানের। আমরা জানতে চাই যে সম্মানিত দর্শক আছেন, তাদের অবগতির জন্য বলতে চাই যে আমাদের অনেক রোগী আছেন যারা এই ধরনের সমস্যায় ভুগছেন। তারা হয়তো এখানে ওখানে দেখিয়ে চিন্তা করছেন দেশে বাইরে যাবেন কিনা, বাইরে চিকিৎসা করলে ভালো হবে কিনা, বাংলাদেশের চিকিৎসা আছে কিনা, লেজার চিকিৎসা করা যাবে কিনা, অথবা এটা এখানে সার্জারি করলে খারাপ দিকে যাবে কিনা। তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, বাংলাদেশে এই লেজার সার্জারি বিশ্বমানের, এবং খুব অল্প খরচে আপনি বাংলাদেশে চিকিৎসা করতে পারবেন। একটা ধারণা যদি দিতেন যে আসলে খরচটা কত রেঞ্জের মধ্যে হয়? সেটা হচ্ছে যে আমাদের বাইরের যে দেশগুলো আছে, যেমন আমাদের নেইবারিং বা প্রতিবেশী দেশগুলো, যেখানে আমরা বেশি যেতে চাই, ওইখানে দেখা যায় যে অনেক বেশি খরচ হয়। দেখা যাচ্ছে 3 লাখ 4 লাখ টাকা বা 5 লাখ টাকা অনেক সময় খরচ হতে পারে, যেটা বাংলাদেশে হয়তো 1/3 বা তারও কম। এবং এখানে আমি আর একটু ইনফরমেশন দিতে চাই যে অনেকে মনে করেন তার এই অপারেশনের পরে তিনি স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারবেন কিনা, তার কণ্ঠস্বর ফিরে আসবে কিনা, স্বাভাবিক হবে কিনা, উনি যে আগে কোরআন তিলাওয়াত করতেন বা কনসার্ট করতেন বা গান গাইতেন, বা উনি যে চাকরিটা আগে করতেন, ওইটা করতে পারবেন কিনা। আমি সবার অবগতির জন্য বলতে চাই যে আমাদের যতগুলো পেশেন্ট বা আমাদের যে গবেষণা আছে, বেশিরভাগ রোগী তার পূর্বের অবস্থায় ফিরে গিয়েছেন, তার কণ্ঠস্বর স্বাভাবিক হয়েছে, শ্রুতি মধুর হয়েছে, এবং উনি যে পেশায় কাজ করেছেন ঠিক আগের পেশায় নিজেকে নিয়োজিত রাখতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সুধী মণ্ডলী, আমরা এতক্ষণ খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলাম নাক কান গলা এবং ষড়যন্ত্রের উপর, এবং সেই সাথে থাইরয়েড গ্ল্যান্ডের উপরেও তিনি ডক্টর জাহিন তারেক আমাদের সাথে কথা বলেছেন। আমাদের দেশে বিশ্বমানের চিকিৎসা আছে। সাধারণত আমরা জানতে চাই এই চ্যানেলে আমরা কোনো খুব সাধারণ মানের কোনো আলোচনায় আমরা সাধারণত যাই না, যে 1 গ্লাস পানিতে 10টা কিশমিশ দিলে কি উপকার হয়, এই ধরনের গল্প সাধারণত আমরা করি না। আমরা সত্যি সত্যি বিজ্ঞানসম্মত চিকিৎসা, যেটা মানুষের সত্যি উপকারে আসে এবং মানব সেবায় যেন আমরা সকলে ব্রত হতে পারি, এই কারণেই আমরা বিজ্ঞান ভিত্তিক আলোচনাগুলো করি, যেন সাধারণ মানুষ ঠকে না যায়, প্রতারিত না হয়। তো আশা রাখি আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের চ্যানেলের প্রোগ্রামগুলো দেখবেন, এবং সেই সাথে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। সুন্দর হোক, শুভ হোক, উজ্জ্বল হোক এই দিন প্রতিদিন।